আসসালামু আলাইকুম। আজকে আমি পিএমপি পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো। পিএমপি পরীক্ষার প্রস্তুতি আমরা নিয়ে থাকি। আমরা জানি পিএমআই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইউএসএ কর্তৃক প্রণীত যে এক্সাম কোর্স আউটলাইন, তার ভিত্তিতে আমরা আসলে এই প্রস্তুতি নিয়ে থাকি। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য সহজ করে কিছু ভিডিও তৈরি করার লক্ষ্যে আমি শুরু করছি। আমরা জানি পিএমপির যে এক্সাম আউটলাইন, এর মধ্যে আপনার বেসিক্যালি কন্টেন্টের মধ্যে এই 6টা লেসন ভালো করে পড়াশোনা করলেই ক্লিয়ার। নাম্বার 1 হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট, লেসন 1। লেসন 2 হচ্ছে স্টার্ট দ্য প্রজেক্ট। লেসন 3 হচ্ছে প্ল্যান দ্য প্রজেক্ট। লেসন 4 হচ্ছে লিড দ্য টিম। লেসন 5 support the team, and lesson 6 close project phase। এই 6টা লেসন যদি আমরা ভালো করে বুঝি তাহলেই এনাফ, এর বাইরে আমাদের আর কিছু পড়তে হবে না। প্রথমেই এই ভিডিওতে আমি লেসন 1 বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। এখানে কি আছে? এখানে বেসিক্যালি আমরা যদি দেখি, লেসন 1 হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে 6টা ভাগ আছে আবার। এখন আমি এই বিজনেস এনভায়রনমেন্ট লেসন 1-এর বিজনেস এনভায়রনমেন্টের এই 6টা পার্ট একটার পর একটা বলবো। প্রথমেই ফাউন্ডেশন। বিজনেস এনভায়রনমেন্ট বা প্রজেক্টের ফাউন্ডেশনটা কি সেটা বুঝতে হবে। ফাউন্ডেশনের মধ্যে প্রথমে আসবে হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে দি অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিলস, টুলস অ্যান্ড টেকনিক্স টু প্রজেক্ট অ্যাক্টিভিটিস টু ফুলফিল দ্য প্রজেক্ট প্ল্যান। তার মানে হচ্ছে আপনার প্রজেক্ট যখন বাস্তবায়ন করবেন, আপনার নিশ্চয়ই কিছু ভিশন মিশন আছে। সেই ভিশন মিশন অবজেক্টিভকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার কিছু প্ল্যান থাকবে। সেই প্ল্যানকে বাস্তবায়নের জন্য যেই ধরনের নলেজ, প্রসিডিউর, স্কিলস, টুলস, টেকনিক্স আপনি ব্যবহার করবেন, ওই পদ্ধতিটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তাহলে হোয়াট ইজ প্রজেক্ট? প্রজেক্টের নাম আমরা শুনছি, যেমন পদ্মা ব্রিজ একটা বড় মেগা প্রজেক্ট, আবার মেট্রো রেল একটা বড় প্রজেক্ট। আবার একদম ছোট প্রজেক্ট আছে, যেমন ধরেন গ্রামের কিছু মানুষকে সেলাই মেশিন দেওয়া হবে, সেটাও একটা প্রজেক্ট। আবার ধরেন একটা সফটওয়্যার বানানো হবে, অফিসে সবাই হাজিরা দিবে, হাজিরার জন্য একটা সফটওয়্যার বানানো হবে, এটাও কিন্তু একটা প্রজেক্ট। সো প্রজেক্ট হতে হলে আসলে কি থাকা লাগবে? প্রজেক্ট হওয়ার জন্য আমাদের লাগবে বেসিক্যালি কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1, প্রজেক্টটা শুরু এবং শেষ, একটা নির্ধারিত টাইম আছে, টাইমের মধ্যে এটা শেষ হবে, টাইম কনস্ট্রেন্ট। তারপরে আছে রিসোর্স কনস্ট্রেন্ট, যেমন ইকুইপমেন্ট, মানি, পিপল, এই যে বিভিন্ন রিসোর্স, এগুলির কনস্ট্রেন্ট আছে। সীমিত সম্পদ দিয়ে আপনাকে কাজটা শেষ করতে হবে, নির্ধারিত সম্পদ দিয়ে। নাম্বার 3 হচ্ছে যে আপনার মূল পারপাস থাকবে। একটা পারপাসটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ, যে আপনি একটা চেঞ্জ করবেন, একটা ভ্যালু অ্যাড করবেন, একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করবেন বা প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট করবেন, মানে সামথিং ইউ উইল চেঞ্জ পজিটিভলি, একটা গোল থাকবে। সেটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য প্রজেক্টের। এই কয়েকটা বিষয় থাকলে আমরা বলবো এটা একটা প্রজেক্ট। আর প্রজেক্ট সাকসেস হওয়ার জন্য আসলে প্রজেক্ট টিম এবং প্রজেক্ট অর্গানাইজেশন যারা থাকেন, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা লাগবে, তাদের সে ধরনের স্কিল ট্রেনিং লাগবে, তারপরে কোলাবোরেশন, কমিউনিকেশন ক্ষমতা থাকতে হবে। তাহলেই পরে আসলে তারা সফল হতে পারবে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা ইভলিউশনের কথা বলবো। এই যে পিএমআই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা পিএমপি এক্সাম, এটা আসলে শুরু হয়েছিল 1969 সালে। তখন সাধারণ যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে আমি নলেজ, স্কিল, টুলস, টেকনিক্স দিয়ে আমি একটা প্রজেক্টের অ্যাক্টিভিটিস করব এবং একটা আউটপুট তৈরি করে নিয়ে আসবো, যা চাই সেটা তৈরি হয়ে যাবে, প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। আউটপুটটাই ছিল মেইন এমফাসিস। বাট 2022 সালের পরে আসলে মূলত সিস্টেম ভিউকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে মূলত আপনি খেয়াল করতে হবে যে এখন আপনি শুধু আউটপুট দিয়ে দিলেন, প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, দ্যাটস নট দ্য মানে ইন্ড।
কারণ কি, আপনার আউটপুটটা চেয়ে আউটকামটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আউটকাম কি, যে আপনি যে উদ্দেশ্যে প্রোডাক্টটা বানিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হলো কিনা, ইফেক্টিভ হলো কিনা, বাংলায় বলি আমরা ফলপ্রসূ হলো কিনা। বিশেষ করে যে পারপাস, যে ভিশন মিশন নিয়ে প্রোডাক্টটা তৈরি হলো, সেই প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার পরে প্রোডাক্ট রিসিভার বা গ্রহীতা বা ইউজাররা সেটা নিয়ে স্যাটিসফাইড কিনা। সো প্রোডাক্ট ওনার হোক বা প্রোডাক্ট স্পন্সর হোক, প্রজেক্ট স্পন্সর হোক, তারা স্যাটিসফাইড কিনা, সে আউটকামটাও আসলে ইম্পর্টেন্ট। এবারে আমরা আসব যে প্রজেক্ট ম্যানেজমেন্টের লাইফ সাইকেল নিয়ে। প্রজেক্টটা কোন ধরনের সেটা দিয়ে আমরা লাইফ সাইকেল ঠিক করব। সাধারণত প্রজেক্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার প্রিডিক্টিভ আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। প্রিডিক্টিভ কি, আপনি যদি দেখেন টেবিলটার মধ্যে, টেবিলে আপনার প্রথমেই আছে সেটা হচ্ছে যে প্ল্যান বেসড প্রিডিক্টিভ। আগে থেকে আপনি প্রিডিক্ট করতে পারবেন, প্ল্যান আগে থেকে থাকবে যে কি হবে। আপনি জানেন যে প্রোডাক্টের আউটপুটটা কীরকম হবে, আপনি জানেন ডেলিভারিটা কি হবে, ডিজাইনটা আপনার জানা, কি কি কাজ হবে সেটা আপনার জানা, এখন শুধু বাস্তবায়ন করবেন। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রিডিক্টিভ মেথড বা প্ল্যান বেসড অ্যাপ্রোচ ইউজ করে থাকি। যেমন ধরেন আপনি একটা 5 তলা বিল্ডিং বানাবেন, এই 5 তলা বিল্ডিং বানানোর জন্য কি ধরনের ডিজাইন হবে সেটা আমাদের আছে, আমাদের এই ধরনের আগের অভিজ্ঞতা আছে, সব ধরনের করণীয় কাজকর্ম কি হবে, ভিতরে কি হবে না হবে, সব প্ল্যান ডিজাইন একদম এস্টিমেট সব রেডি, আপনি শুধু বাস্তবায়ন করবেন। এটা হলো প্রিডিক্টিভ প্ল্যান বেসড অ্যাপ্রোচ। আর যদি সেকেন্ডটা দেখেন পরের রোতে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ অ্যাপ্রোচ, আমরা বলি চেঞ্জ বেসড অ্যাপ্রোচ। কেন? কারণ এটা আপনি আগে থেকে জানেন না, প্রি ডিফাইন্ড না, প্রি প্ল্যান্ড না। হ্যাঁ, আপনি প্ল্যানটা আগে থেকে করতে পারছেন না, এই জন্যই বলা হচ্ছে যে অ্যাডাপটিভ। কারণ আপনি প্রাথমিক একটা ধারণা নিয়ে শুরু করবেন, তারপর একটা অবয়ব দাঁড়ালে পরে আপনি স্টেক হোল্ডারদের মতামত নেবেন, বিশেষ করে প্রোডাক্টটা যে বুঝে নিবে, প্রোডাক্ট ওনার, তার কাছ থেকে বুঝে নিয়ে ফিডব্যাক নেবেন, নিয়ে নতুন করে আবার আপনি ফিচার অ্যাড করবেন, করে যেটা রেডি হয় সেটা আবার দিবেন, দেওয়ার পরে আবার যেটা রেডি হলো তার ভিত্তিতে আবার প্রোডাক্ট ওনার কিছু মতামত দিবে, সেই মতামতের ভিত্তিতে আপনি ফিডব্যাক নিয়ে নতুন করে আবার ফিচার অ্যাড করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোডাক্ট ওনার বা স্পন্সর স্যাটিসফাইড না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। এই কাজ চালিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার চেঞ্জ বেসড অ্যাপ্রোচ। কারণ বারবার আপনি চেঞ্জ করতেছেন, এখানে প্রজেক্ট টিম চেঞ্জের জন্য সর্বক্ষণ রেডি থাকে, এখানে চেঞ্জটাই আসলে মেইন ফোকাস। এ কারণেই নামটা হচ্ছে অ্যাডাপটিভ অ্যাপ্রোচ, চেঞ্জ বেসড অ্যাপ্রোচ। এখানে এজাইল হয়, মেথডটা বলা হচ্ছে এজাইল। এজাইল নিয়ে আমরা পরে কথা বলবো। ইনক্রিমেন্টাল হতে পারে, ইটারেটিভ প্রসেস হবে, বারংবার পুনরাবৃত্তি হবে, আপনি যত ফিডব্যাক দিবেন ততই ফিচার অ্যাড হবে, নতুন ফিডব্যাক দিবেন আবার ফিচার অ্যাড হবে, এভাবে কাজ চলমান থাকবে। প্রচুর টাইম বক্স কাটেন থাকবে, নির্দিষ্ট সময় পরে পরে 7 দিন 10 দিন পরে পরে আপনার ফিডব্যাক নিয়ে আবার চেঞ্জ করে আবার প্রোডাক্ট দিবে। আমরা যদি সেকেন্ড কলামটা দেখি, যে প্রিডিক্টিভের ক্ষেত্রে প্রজেক্ট স্পন্সর আসলে সব ডকুমেন্ট বানিয়ে দেয়, রেডি করে দেয় এবং কি চায় সেটা ক্লিয়ার করে, তার ভিত্তিতে প্রজেক্ট ম্যানেজার সেটা বাস্তবায়ন করে প্রজেক্ট স্পন্সরের চাওয়া অনুযায়ী সেটা ডেলিভারি দেয়। কিন্তু আপনার প্রিডিক্টিভের কথাটা বুঝলাম, কিন্তু অ্যাডাপটিভের ক্ষেত্রে দেখেন এখানে প্রোডাক্ট ওনার থাকে, প্রোডাক্ট ওনার আসলে ঠিক করে প্রোডাক্টের মানটা কি হবে না হবে, প্রোডাক্ট ওনার প্রজেক্ট টিম থেকে কাজটা বুঝে নেয় এবং যতবার প্রয়োজন হয় প্রতিটা টাইম বক্সে, প্রতিটা রিট্রোস্পেক্টিভ সিস্টেমের মধ্যে সে বারবার তার ফিডব্যাক দিয়ে থাকে, দিয়ে যতক্ষণ না তার প্রয়োজনীয় প্রোডাক্ট সে বুঝে পায় ততক্ষণ সে তার ফিডব্যাক দিয়ে যায়। এখন বলতে পারেন যে প্রথম জায়গায় আমরা বললাম প্রজেক্ট স্পন্সর, পরেরটা বললাম প্রোডাক্ট ওনার, পার্থক্যটা কি? প্রজেক্ট স্পন্সর হচ্ছে আপনার যিনি ফান্ডিং করেন, আর প্রোডাক্ট ওনার হচ্ছে প্রোডাক্ট স্পন্সর একজনকে দায়িত্ব দেয় যে সে প্রোডাক্ট ওনার হিসেবে কাজ করে, সে নিজে প্রোডাক্ট ওনার হিসাবে পুরো প্রোডাক্টটা বুঝে নেয়। তো এখানে প্রজেক্ট টিমের সঙ্গে প্রজেক্ট স্পন্সরের আসলে সরাসরি কমিউনিকেশন হয় না, বরং প্রোডাক্ট ওনারের সঙ্গে প্রজেক্ট টিমের সম্পর্ক থাকে, আর প্রোডাক্ট ওনার প্রজেক্ট স্পন্সর থেকে দায়িত্ব পায়। এখন এই প্রজেক্ট টিমের মধ্যে থাকে টিম লিড, স্ক্রাম মাস্টার, এজাইল কোচ, ফ্যাসিলিটেটর। এগুলি প্রজেক্ট ম্যানেজারের মতোই আসলে ইউজ হয়, এজাইলে এই ধরনের শব্দগুলি ইউজ হয়। এই শব্দগুলি দেখলে আমরা বুঝবো যে এগুলি হচ্ছে আপনার এজাইল অ্যাপ্রোচ। লাস্ট হচ্ছে ভ্যালু ডেলিভারি। আপনার
প্রিডিক্টিভের ক্ষেত্রে আপনি আগে থেকে জানতেন কি প্রোডাক্ট ডেলিভারি দিবে, কাজ শেষ হলে শর্ট টার্ম হোক লং টার্ম হোক আপনাকে পুরো কাজটা একসঙ্গে বুঝিয়ে দেবে। কিন্তু অ্যাডাপটিভের ক্ষেত্রে এখানে চেঞ্জ বেসড অ্যাপ্রোচ, এখানে কিন্তু ইটারেটিভ প্রসেসে হয়। মানে আপনাকে একসঙ্গে না বুঝিয়ে দিয়ে আপনি বারংবার বুঝিয়ে দেবে, যতটুকু হয় দিবে, ফিডব্যাক নিয়ে আবার পরিবর্তন করে পরেরটা আবার দিবে, আবার ফিডব্যাক নিয়ে আবার দিবে। এটা বারংবার ঘটে। আবার যেমন সফটওয়্যারের ক্ষেত্রে হয়, সফটওয়্যারের কিছু বেসিক বিষয় দিয়ে প্রথমে আপনাকে দিবে, তারপরে আপনি যদি নতুন ফিডব্যাক দেন সে আবার নতুন ফিচার অ্যাড করে আবার দিবে, আবার 2 সপ্তাহ পরে আপনি নতুন ফিডব্যাক দিলেন সেটা দিয়ে আবার দিবে। এভাবে যতক্ষণ না আপনি হ্যাপি হন ততক্ষণ পর্যন্ত এটা প্রজেক্ট টিমের দায়িত্ব আপনাকে সফটওয়্যারটা বুঝিয়ে দেওয়া। আবার হয় ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টটা একটু ভিন্ন রকম। যেমন ধরেন আপনার একটা বিল্ডিংয়ের নিচতলা রেডি হয়ে গেল, আপনাকে ডেলিভারি দিয়ে দিল, তার ভিত্তিতে আপনি কোনো ফিডব্যাক দিলে সেটা উল্লেখ করে দিলে আপনি আবার সেকেন্ড টাইম 2তলা রেডি হলে 2তলা ডেলিভারি দিবে, আবার 3তলা রেডি করবে, 3তলা আপনাকে দিবে। প্রত্যেকবারই নতুন নতুন কিছু বিষয় অ্যাড করলে সে সেটার মধ্যে যুক্ত করার চেষ্টা করে। এটা হলো ইনক্রিমেন্টাল। সো ইটারেটিভ হোক আর ইনক্রিমেন্টাল হোক, এখানে চেঞ্জটাকে তারা গ্রহণ করে, এই কারণ নাম হচ্ছে চেঞ্জ বেসড অ্যাপ্রোচ বা অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। এরপর আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কীরকম হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আসলে 3 ধরনের রোল প্লে করে। একটা হচ্ছে সাপোর্টিভ, একটা হচ্ছে কন্ট্রোলিং, একটা হচ্ছে ডিরেক্টিভ। সাপোর্টিভ কারা? তারা বেসিক্যালি এই পিএমও মূলত যেটা করে প্রজেক্ট টিমকে সাপোর্ট দেয়। তারা কোচ হিসাবে, মেন্টর হিসাবে, ট্রেনার হিসাবে, গাইড হিসেবে গাইড করে, সাপোর্ট দেয়, অ্যাসিস্ট করে। মূলত এখানে টিমটা স্বাধীনভাবেই কাজ করে, বাট যখন প্রয়োজন হয় তাদের কাছ থেকে গাইড নেয়, বা তারা গাইড দিলে সেটা তারা গ্রহণ করতে পারে, যতটা সম্ভব গ্রহণ করে। বাট মূলত এখানে সাপোর্টিভ হিসেবে থাকে, কিন্তু টিম স্বাধীনভাবে মূলত কাজ করে। আর একটা হচ্ছে কন্ট্রোলিং। এখানে পিএমও মূলত তাদের স্ট্যান্ডার্ড সেট করে দেয়, তারা একটা প্রসিডিউর, পলিসিস, প্র্যাকটিসগুলি আগে দিয়ে দেয় যে এভাবে করবা। এরপরে এর ভিত্তিতে প্রজেক্ট টিম কাজ করে, স্বাধীনভাবে কাজ করে মোটামুটি, কিন্তু তারা খেয়াল রাখে যেন পিএমও কর্তৃক প্রণীত যে স্ট্যান্ডার্ড, যে পলিসি, যে প্রসিডিউর সেটা মানা হচ্ছে কিনা, তাহলেই হবে। মানে ফুল কন্ট্রোল নেয় না, জাস্ট গাইডিং করে। আর ডিরেক্টিভের ক্ষেত্রে ভিন্ন। ডিরেক্টিভের ক্ষেত্রে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস পুরা কন্ট্রোলটা নিয়ে নেয়। তারা একদম ঠিক করে রিসোর্স কোথায় ইউজ হবে না হবে, কত টাকা ইউজ হবে, কত মানুষ ইউজ হবে, কোঅর্ডিনেশন কে করবে, কমিউনিকেশন কিভাবে হবে, এভরিথিং তারা মোটামুটি ফুল কন্ট্রোলটা নেয় পিএমও। মানে টিম দিয়ে কাজ করায়, বাট কন্ট্রোল থাকে ফুললি তাদের কাছে, তাদের ডিরেকশনে হয় সব কিছু। তাহলে আমরা যদি মাত্রার দিক থেকে ভাবি, পিএমওর বেশি কন্ট্রোল হচ্ছে ডিরেক্টিভের মধ্যে, মাঝারি কন্ট্রোল হচ্ছে কন্ট্রোলিংয়ের মধ্যে, আর খুব কম গাইডেন্স হচ্ছে সাপোর্টিভের মধ্যে। আবার যদি অন্যভাবে ভাবি যে খুব বেশি রিস্কি বা জটিল বিষয় হলে ডিরেক্টিভ মেথড ইউজ করে পিএমও। আর যদি এমন হয় যে টিমটা মোটামুটি বোঝে, তাদেরকে শুধুমাত্র গাইড, স্ট্যান্ডার্ড পলিসি দিয়ে দেয়, তারা বাস্তবায়ন করে, সেটা হলো কন্ট্রোলিং, মিড লেভেল কন্ট্রোলিং। আর সাপোর্টিভ হলে একেবারেই স্বাধীনভাবে কাজ করে প্রজেক্ট টিম, কিন্তু মাঝে মাঝে তারা গাইড, কোচ হিসাবে হেল্প করে, সেটা গ্রহণ করতে পারে প্রজেক্ট টিম। এই 3 ধরনের আছে। আর এজাইলে আর একটা আছে এজাইল সেন্টার অফ এক্সিলেন্স। একটা টিম থাকে, একটা সেন্টার অফ এক্সিলেন্স থাকে, যারা আসলে মূলত মেন্টরিং করে, গাইড করে। প্রজেক্ট টিম স্বাধীনভাবে কাজ করে এজাইলে। প্রজেক্ট টিম নিজেরাই সিদ্ধান্ত নেয়, চেঞ্জ করতে পারে, বাস্তবায়ন করতে পারে, সব কাজ প্রজেক্ট টিম করে। বাট এর মধ্যেই অ্যাজাইল সেন্টার অফ এক্সিলেন্স তাদেরকে মাঝে মাঝে মেন্টরিং, কোচিং, গাইড করে, অ্যাসিস্ট করে, হেল্প করতে পারে। এবার আমরা কথা বলবো হলো অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে বেসিক্যালি প্রজেক্ট, প্রোগ্রাম, পোর্টফোলিও এবং অপারেশন নিয়ে কথাবার্তা হয়। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি? হায়ারার্কি কথা বলা হচ্ছে। হায়ারার্কি, এখানে কার পরে কে থাকবে, কে কি ধরনের রোল প্লে করবে, কার কতটুকু ক্ষমতা, ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার, ডেলিগেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এই বিষয়গুলি আসলে এখানে কাজ করে। আমরা যদি দেখি স্লাইডের মধ্যে, আপনি দেখেন যে অথরিটি ভিত্তিক চিন্তা করলে এটা ফাংশনাল হতে পারে, অর্গানাইজেশন স্ট্রাকচার মেট্রিক সিস্টেম হতে পারে, প্রজেক্ট বেসড হতে পারে। আমরা যদি একটা টেবিল দেখি, একটু প্রথমে আমরা বুঝে নিই যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই 3টার মধ্যে পার্থক্য। প্রজেক্ট, প্রোগ্রাম আর পোর্টফোলিও।
একটা সিম্পল উদাহরণ দিই আমরা, যে আপনার টিকা দেওয়া হবে, মনে করেন কোভিড টিকা দেওয়া হবে, এটা একটা প্রজেক্ট। আবার কোভিড টিকা শিশুদের আপনার, তারপরে কি বলা যায় যে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়, এটা আরেকটা প্রজেক্ট। তারপরে আপনার ধরেন এই মায়েদেরকে টিকা দেওয়া হবে, এটা আরেকটা প্রজেক্ট। তিনটা প্রোগ্রাম মিলিয়ে, তিনটাই কিন্তু মূলত জনগণের স্বাস্থ্য বিষয়ে সুরক্ষার জন্য কাজ করা হচ্ছে। তো তিনটা মিলিয়ে একটা প্রোগ্রাম হতে পারে। হেলথ মিনিস্ট্রি প্রোগ্রাম একটা বড় প্রোগ্রাম, যেখানে কোভিড টিকা দেওয়া হচ্ছে, বাচ্চাদের 6টা টিকা দেওয়া হচ্ছে, মায়েদের টিকা দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এক একটা প্রজেক্ট, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট যদি বাস্তবায়ন হয় ভালো করে, তাহলে একসঙ্গে গিয়ে একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামের মাধ্যমে মা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা হয়। তারপরে হলো পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিওটা কি? স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় পোর্টফোলিও থাকে, তাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মাধ্যমে তারা চাচ্ছে, তাদের ড্রিম হচ্ছে মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষা করা। এই কারণে তারা অনেকগুলি প্রোগ্রাম নিয়ে থাকতে পারে। একটা প্রোগ্রাম হচ্ছে এই টিকা দেওয়া। টিকার মধ্যে আবার অনেকগুলি প্রজেক্ট হতে পারে, যেটা বললাম, বাচ্চাদের টিকা, মায়ের টিকা, কোভিড টিকা ভাগ হতে পারে। তাহলে সংক্ষেপে বললে কয়েকটা প্রজেক্ট মিলিয়ে একটা প্রোগ্রাম হয়, এবং অনেক প্রোগ্রাম প্রজেক্ট মিলিয়ে হয় আপনার পোর্টফোলিও। সো প্রতিষ্ঠান তার পোর্টফোলিও বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে এই প্রোগ্রাম, পোর্টফোলিও, প্রজেক্ট এগুলি একসঙ্গে করে মূলত অপারেশনের মাধ্যমে তারা আসলে তাদের নিজস্ব যে ভিশন মিশন সেটা বাস্তবায়ন করে থাকে। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আসলে এক্সটার্নাল এনভায়রনমেন্ট কাজ করে, ইন্টারনাল এনভায়রনমেন্ট কাজ করে। এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে কিছু বিষয় কাজ করে, সেটা আমরা পরে দেখাবো। ইন্টারনাল এনভায়রনমেন্টও আরো কিছু ফ্যাক্টর কাজ করে, সেটাও আমরা দেখাবো। এখানে যদি দেখেন, একটু পরেরটা দেখাই যে ফাংশনাল, ম্যাট্রিক্স এবং প্রজেক্ট ওরিয়েন্টেড, এই তিনটার মধ্যে পার্থক্য কি। এই টেবিলে দেখেন, আমরা যদি টেবিলে দেখাই, এখানে সেলস এন্ড মার্কেটিং একটা ডিপার্টমেন্ট, প্রোডাকশন একটা ডিপার্টমেন্ট। মনে করেন প্রোডাকশন ডিপার্টমেন্টের যিনি হেড, তিনি আবার একটা প্রজেক্টেরও ম্যানেজার। একই ব্যক্তি এখানে এই প্রজেক্ট টিম সাধারণত এই প্রজেক্ট প্রোডাকশন ম্যানেজারের কাছে রিপোর্ট করবে। এটাই হয়ে গেল। তাহলে এটা ফাংশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার, মানে কাজের উপর ভিত্তি করে প্রোডাকশনাল যিনি হেড তার কাছে শুধুমাত্র রিপোর্ট করবে। কিন্তু যদি এমন হয় যে না, যে টিমটা কাজ করবে প্রজেক্ট টিম এই প্রোডাকশন ম্যানেজারের কাছে রিপোর্ট করবে, আবার সিইওর কাছে রিপোর্ট করবে এজ এ প্রজেক্ট ম্যানেজার, দুই জায়গায় রিপোর্ট করতে হচ্ছে। এটাকে আমরা বলছি একটু স্ট্রং স্ট্রাকচার। তো এই বিদ্যমান আমার যে প্রোডাকশন ম্যানেজার আছে, বিদ্যমান যে সিইও আছে, তাদেরকে ব্যবহার করার মাধ্যমে যদি আমি কাজটা করি, সেটাই বলা হচ্ছে ফাংশনাল অ্যান্ড ম্যাট্রিক্স। যদি আমি শুধুমাত্র প্রোডাকশন ম্যানেজার দায়িত্ব রাখি, তার কাছে রিপোর্ট করতে হবে, সেই ক্ষেত্রে আপনার বলছি হলো ফাংশনাল, এই যে ফাংশন ম্যানেজার দায়িত্ব পায়। আর যদি ম্যাট্রিক্স সিস্টেম হয়, তাহলে ফাংশনাল প্রোডাকশন ম্যানেজার প্লাস সিইও দুজনই আসলে বোথ ফাংশন ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার একসঙ্গে কাজ করে, তার দুজনের কাছে রিপোর্ট করতে হয়। তখন বলছি আমরা স্ট্রং ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স অর্গানাইজেশন স্ট্রাকচার। আর যদি শুধুমাত্র প্রজেক্ট ভিত্তিক হয়, যে একটা প্রজেক্ট তার জন্য সেপারেট জনবল নিয়োগ করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার একাভাবে সব কিছু দেখে তার কাছে শুধুমাত্র রিপোর্ট করতে হয়। এখানে কোনো ডিপার্টমেন্ট বা ফাংশনাল ডিপার্টমেন্ট কাজ করে না, কোনো আলাদা বিদ্যমান ব্যক্তিও কাজ করে না। এটা সেপারেট একটা অর্গানাইজেশন। প্রজেক্ট শুরু, প্রজেক্ট শেষ, টিমও শেষ হয়ে যাবে। কিন্তু ফাংশনাল এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে, তখন এই লোকগুলি তাদের মূল কাজে চলে যাবে। যতক্ষণ প্রজেক্ট থাকবে তখন তারা প্রজেক্টের সঙ্গে কানেকশন থাকবে। এই হলো বেসিক্যালি পার্থক্য ফাংশনাল, ম্যাট্রিক্স, প্রজেক্ট ওরিয়েন্টেড।